আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসটা করছি। তোমরা জানো বিদ্যালয়গুলিতে জুন মাসে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছিল। তোমরা অনেকেই নিয়েছো, কিন্তু জমা দাওনি সময় মতো। তাই এই অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই অ্যাক্টিভিটি টাস্কের উপর যে মূল্যায়নটা করা হবে সেটা আগামী দিনে তোমাদের মাধ্যমিকের কাজে লাগবে। কেননা করোনা মহামারীতে দেখো এই বছর পরীক্ষা হয়নি, আগামী বছর পরীক্ষা হবে কি না এখনও শিওর না। তাহলে অ্যাক্টিভিটি টাস্কগুলো যদি তোমরা জমা দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের পক্ষে খুবই মঙ্গলজনক, কেননা এর ভিত্তিতেই হয়তো পরবর্তীকালে তোমরা মাধ্যমিকের রেজাল্ট পাবে। সেই কারণে বিদ্যালয়ে এখনও যারা অ্যাক্টিভিটি টাস্ক নাওনি তারা নিয়ে নাও। জুন মাসেরটা যারা নাওনি এখনই নিয়ে আবার জমা দাও, যত সম্ভব তাড়াতাড়ি জমা দাও। আর জুলাই মাসের অ্যাক্টিভিটি টাস্কটাও এসে গেছে, সেইটা তোমরা কালেক্ট করবে পরের মাসে কালেক্ট করে সেটা অবশ্যই জমা দিয়ে দেবে যত তাড়াতাড়ি সম্ভব। তাই আজকে আর সময় নষ্ট না করে এই অ্যাক্টিভিটি টাস্ক জুলাই মাসে কী ছিল সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো অ্যাক্টিভিটি টাস্কটা ছিল, দেখতে পাচ্ছ এইখানে অ্যাক্টিভিটি টাস্ক দেখো 1 থেকে 8 অবধি। এখানে দুটো পার্ট আছে, এই পার্টটা হচ্ছে 1 থেকে 6, আর একটা এদিকের পার্ট আছে 1 থেকে 8। এইটা হচ্ছে প্রথম পার্ট 1 to 8, 8খানা কোশ্চেন আছে দেখতে পাচ্ছ 1 to 8। এই কোশ্চেনটা আজকে আমি সলভ করব। তারপরের দিন আরেকদিন আরেকটা ভিডিও করব, পরের দিনে সেই ভিডিওটাতে এইটা সলভ করব। একের দাগে যে কোশ্চেনটা আছে, একের দাগে কোশ্চেনে কি বলেছিল যে এ এক্স স্কোয়ার, এই একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণের জানো যে দুখানা করে বীজ আছে। এই দ্বিঘাত সমীকরণের বীজগুলো সমান হতে গেলে একটা কন্ডিশন আছে, সেটা লিখবে যে বীজগুলি সমান হওয়ার জন্য যে শর্তটি দরকার সেটা হলো বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলে ডিসক্রিমিনেন্ট বা নিয়ামক। এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 হতে হবে। বীজগুলো সমান হওয়ার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে। এখানে লিখে দিতে পারো বীজ দুটি সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। এটা এইভাবে লিখলে ভালো হয়। বীজ দুটি সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে এর যে দুটো বীজ আছে এই দুটো বীজ সমান হয়ে যাবে। এরপর দুয়ের দাগের প্রবলেমটা কী আছে, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। একটা বৃত্ত আছে, একটা বৃত্ত এঁকে নিচ্ছি, এদিকে একটা বৃত্ত আছে, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং বৃত্তটির একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? একটা জ্যা আছে, এটা ধরো জ্যা, এই জ্যাটির দৈর্ঘ্য ধরো এ বি হচ্ছে জ্যা, এর জ্যাটির দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, এটা দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। আর এটা বৃত্তের একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ ধরো কেন্দ্রটা আমি ও ধরেছি, ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, 10 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। এই কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত? দূরত্ব মানে লম্ব দূরত্ব কত? এই কেন্দ্র থেকে জ্যার পরে লম্ব টানলাম, ধরো পি বিন্দুতে ছেদ করলো, এই ওপি দৈর্ঘ্যটা কত? এখানে তাহলে কী কী পাচ্ছি, ওএ দেওয়া আছে, ওএ মানে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, আর এবিটা দেওয়া আছে, এবি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। আমাকে বার করতে হবে ওপিটা কত,
এই ওপিটা বার করতে হবে। তাহলে এখন আমরা জানি কেন্দ্র থেকে যে কোনো জ্যার উপর লম্ব টানলে জ্যাটি সমান দুভাগে বিভক্ত হয়। এটা হচ্ছে একটা উপপাদ্য। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো জ্যার উপর লম্ব টানলে জ্যাটি সমান দুভাগে বিভক্ত হয়। তাহলে এইটা আর এইটা সমান, মানে এপি আর পিবি সমান। তাহলে এপি কত হবে? 6 সেন্টিমিটার। এপির মানটা হচ্ছে 6 সেন্টিমিটার। পুরো 12 ছিল, অর্ধেক হয়ে গেল 6। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য জানা আছে। পিথাগোরাস উপপাদ্যে কি বলেছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো? ওপি, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও এ স্কোয়ার। তাহলে ওপির মানটা বার করবো, ওপিটা ওপি থাকবে, ওপি স্কোয়ার। আর এপির মান কত? এপির মান হচ্ছে 6, 6 স্কোয়ার ইকুয়াল টু ওয়ে কত হচ্ছে 10 স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার কত হবে? ওপি স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 36। তাহলে ওপি স্কোয়ার হচ্ছে হয়ে গেল 64। তাহলে অতএব ওপিটা কত দাঁড়াচ্ছে? ওপি সমান হচ্ছে 64-এর বর্গমূল, √64 ইকুয়াল টু, জানো 64 বর্গমূল 8। তাহলে এই ওপি দূরত্বটা কত হবে? 8 সেন্টিমিটার। অতএব জ্যার মানে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে জ্যাটির লম্ব দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত? এটা হচ্ছে 8 সেন্টিমিটার। অতএব বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব 8 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব 8 সেন্টিমিটার, এটা বেরিয়ে গেল। এবার আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3 আর 4 একসাথে করাচ্ছি। আমরা তাহলে এরপরে 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেমে আছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দুটো ঘনক, ঘনক বলতে জানো এইভাবে একটা ঘনক আছে, ধরো একটা ছোট করে রাখছি, একটা ঘনক এরকম লুডোর ছক্কার মতো দেখতে, এটা ঘনক। এই ঘনকটা দুটো ঘনক আছে, একটা বড় ধরনের, একটা বড় ঘনক, আর এটা ছোট ঘনক। এই দুটো ঘনক এর আয়তনের অনুপাত 1:8। এটার সাইড ধরলাম এক্স, এটার এই বাহুগুলো হচ্ছে এক্স করে আছে, আর ঘনকের সব বাহুই সমান। তাহলে এটা ওয়াই, এটা ওয়াই। তাহলে এর আয়তন কত? ছোটটার আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব, এক্স কিউব। আর এর আয়তন হচ্ছে, এর আয়তন কত? ওয়াই কিউব। তাহলে এর অনুপাতটা দেওয়া। আরেকটা বার করে রাখি, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 6x স্কোয়ার। আর এর সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6y স্কোয়ার। তাহলে আমাদের দেওয়া আছে আয়তন দুটোর অনুপাত দেওয়া আছে। অতএব x³ y³ এর মানটা দেওয়া আছে 1:8। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? এইটা দেওয়া আছে। এখান থেকে আমরা কি পাচ্ছি? x/y এর হোল কিউব, মানে x³ একসাথে x/y এর হোল কিউব। আর এটা হচ্ছে 1/8, মানে হচ্ছে 1/2 এর কিউব। তাহলে এখানে পাচ্ছি x/y এর মান হচ্ছে 1/2। তাহলে এবারে বার করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। এই ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত
তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান হচ্ছে এই 6x² ইস টু 6y², এর মানটা বার করতে হবে। তাহলে 6 কেটে গেল, তাহলে x/y এর হোল স্কোয়ার, তাহলে 6 কেটে গেল, x² ইস টু y² মানে x²/y² একসাথে x/y এর হোল স্কোয়ার, x/y এর মান কত? 1/2, তাহলে 1/2 স্কোয়ার মানে হচ্ছে 1/4, 1/4 মানে কত হচ্ছে? উত্তর হবে 1:4। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4। তাহলে দেওয়া ছিল আয়তন দুটির অনুপাত, সেইখান থেকে আমরা x/y এর মানটা বার করেছি হাফ, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হলো 1:4। ভালো করে দেখে নাও। এরপরে আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরে হচ্ছে 4 নম্বরের প্রবলেমটা এখানে করে দিচ্ছি। 4 নম্বরে বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? মানে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 441 টাকা, আসলের মান হচ্ছে 400 টাকা, টাইম হচ্ছে 2 বছর, তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত নির্ণয়। আমরা কি ফর্মুলা জানি চক্রবৃদ্ধি সুদের? যে এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এইটা হচ্ছে আসল, আরটা হচ্ছে সুদের হার, এনটা হচ্ছে কত বছর রেখেছে। তাহলে এখানে দেওয়া আছে এটা 441, সমূল চক্রবৃদ্ধি যে 441, আসল হচ্ছে 400, 1 প্লাস আর এর মানটা বার করতে হবে, এন এর মান দেওয়া আছে 2 বছর মানে 2, এখান থেকে আর এর মানটা বার করতে হবে। তাহলে 441/400 সমান কত হলো? 1 প্লাস r/100 টু দি পাওয়ার মানে হোল স্কোয়ার। তাহলে এইটা মানে কি? এটা হচ্ছে 21/20, মানে 441 হচ্ছে 21 স্কোয়ার, আর 400 হচ্ছে 20 স্কোয়ার। 21 স্কোয়ার 441 আর 20 স্কোয়ার আছে 400। তাহলে 1 প্লাস r/100 স্কোয়ার। এবার উভয় দিকে স্কোয়ার আছে, তাহলে এইটা সমান হয়ে যাবে, পাওয়ার যদি সমান হয় বেস দুটো সমান হয়ে যাবে। তাহলে 21/20 ইকুয়াল টু 1 প্লাস r/100। তাহলে 1টা এদিকে চলে আসলো, r/100টা এখানে, তাহলে r/100টা যদি এটা মাইনাস করলে কত হবে? 1/20, 21 মাইনাস 20 করলে 1 হবে, 1/20 হচ্ছে r/100, তাহলে আর এর মান হয়ে যাবে 100 ইন্টু 1/20, এটা কেটে গেলে কত হবে? 5। তাহলে সুদের হার কত হলো? বার্ষিক সুদের হার 5%, বার্ষিক সুদ হচ্ছে 5%। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল যে চক্রবৃদ্ধি সুদের হার কত, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 5%, এটা চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার 5%। তাহলে 3 নম্বরের প্রবলেমটা হয়ে গেল, অ্যান্সার হচ্ছে 1:4। আর 4 নম্বরের প্রবলেমটা হচ্ছে আর এর মান হচ্ছে 5%। আচ্ছা ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই দেখছো মনোযোগ দিয়ে। এবারে আমরা 5-এর প্রবলেমটা দেখছি। 5-এর প্রবলেমে বলেছে x 12 y 27, এই 4টে নাম্বার x 12 y আর 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। তাহলে 5 নম্বরের হচ্ছে 4টে নাম্বার আছে x 12 y আর 27, এই 4টে নাম্বার হচ্ছে ক্রমিক সমানুপাতিতে আছে, ক্রমিক
সমানুপাতি দেওয়া আছে। এটা হচ্ছে এই 4টে নাম্বার হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে কি, তাহলে এইটা ইস্টু এইটা সমান হচ্ছে এইটা ইস্টু এইটা সমান হচ্ছে এইটা ইস্টু এইটা, এইভাবে হবে। তাহলে x/12 ইকুয়াল টু হচ্ছে 12/y। ক্রমিক মানে এইভাবে এটা ইস্টু এইটা, আবার এটা থেকে এইটার সঙ্গে এইটার অনুপাত সমান হচ্ছে এইটার সঙ্গে এইটার অনুপাত সমান হচ্ছে y/27। তাহলে x/12 ইকুয়াল টু 12/y ইকুয়াল টু y/27। এখান থেকে x আর y এর মান বার করতে হবে। তাহলে আমরা প্রথমে এইখানে দেখতে পাচ্ছি y² আগে পেয়ে যাচ্ছি, এই দুটো আগে ইউজ করি। 12/y ইকুয়াল টু y/27, এটা থেকে আমরা y পেয়ে যাব। তাহলে y² ইকুয়াল টু 12 ইন্টু 27। তাহলে y এর মান কত হবে, √12 ইন্টু 27। এটাকে ব্রেকআপ যদি করো তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2, এটা 12 হয়ে গেল, ইন্টু 27 মানে 3 ইন্টু 3 9 27। তাহলে কটা 3 আছে, 1 2 3 4। তাহলে বাইরে কটা 3 আসবে, দুটো 3, দুটো আসলো, আর 2 দুটো আছে, একটা আসলো। তাহলে হলো 18। ওয়াইয়ের মান 18 বেরিয়ে গেল। এরপরে এক্স এর মান বার করব। তাহলে এক্স এর মান বার করার জন্য এই দুটো ইউজ করব। তাহলে x/12 ইকুয়াল টু 12/y এর মান হচ্ছে 18। এখানে কি ছিল, x/12 ইকুয়াল 12/y ছিল, y এর ভ্যালু যেহেতু 18 বেরিয়ে গেছে, 18 বসিয়ে দেওয়া হলো। তাহলে x ইকুয়াল টু কত হবে, 12 ইন্টু 12/18। তাহলে ক্যান্সেল করলে 6 দিয়ে 6 2 যা 12, 6 3 যা 18, আর 3 দিয়ে করলে 3 4 যা 12, মানে 8 হয়ে গেল। তাহলে x এর মান কত হলো, দেয়ারফর x এর মান হচ্ছে x ইকুয়াল টু 8 আর y ইকুয়াল টু কত বেরিয়েছে, 18। এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। তাহলে 4টে নাম্বার ক্রমিক সমানুপাতিতে থাকলে এইভাবে লিখতে হয়, এইটা বাই এইটা, প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয় সমান হচ্ছে তৃতীয় বাই চতুর্থ, এইভাবে লেখা হয়। এবার এই দুটোকে ইউজ করে আমি y বার করলাম প্রথমে, আর প্রথম দুটোকে ইউজ করে আমরা x বার করে দিলাম। এটা হচ্ছে 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরের প্রবলেমটা এখানে করছি। 6 নম্বরের প্রবলেম বলছে একটা বৃত্ত আঁকতে হবে যার এবি একটি ব্যাস, সেই বিন্দুতে অবস্থিত একটি বিন্দু। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, মানে বৃত্তের কেন্দ্রের নাম দিতে হবে ও। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এইটা একটা ব্যাস, ব্যাস মানে ও কেন্দ্র বৃত্তের ব্যাস, মানে এটাকে বলে ব্যাস। কেন্দ্র দিয়ে যেটা সর্ববৃহৎ জ্যা, কেন্দ্রগামী সর্ববৃহৎ জ্যাকে বলে ব্যাস। তাহলে কেন্দ্র দিয়ে যাচ্ছে ব্যাসটা, আর একটা সি বিন্দু, যে কোনো জায়গাটা সি বিন্দু না, একটা বিন্দু সি নেওয়া হলো। এরপরে দেওয়া আছে ও বি সি অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে এইগুলো যোগ করে দেবে অ্যাকচুয়ালি, এইটার সঙ্গে এটা যোগ করবে, এটার সঙ্গে এটা যোগ করবে, আর দেওয়া আছে ও বি সি, এইটাও যোগ করে, এই অ্যাঙ্গেলটা এইটা দেওয়া আছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে ও সি এ কত, আচ্ছা এইখানে দেখো এই ত্রিভুজের ওবির সঙ্গে ওসি সমান, ওবির সঙ্গে যেহেতু ওবি ইকুয়াল টু ওসি, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, কেন এইটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, সুতরাং এই কোণ আর এই কোণ সমান। সেক্ষেত্রে ও সি বি সমান হচ্ছে ও বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি, মানে এই কোণটাও 60 আর এইটাও তাহলে হয়ে গেল 60 ডিগ্রি। এটা দেওয়া ছিল, এটা হয়ে গেল 60 ডিগ্রি, দুটো সমান, কেন দুটো বাহু সমান। একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে বিপরীত কোণগুলো সমান হয়, সেই কারণে এইটা 60 বলে এইটাও 60 ডিগ্রি হয়ে গেল। আর এবার এই পুরো কোণটা কত, এ সি বি, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এ সি বি, এটা সবসময় 90 ডিগ্রি হয়। তোমরা জানো যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়ে গেল পুরোটা এসিবি, তার সঙ্গে এই পার্টটা শুধু 60 ডিগ্রি, তাহলে বাকি পার্টটা কত হবে, বাকি পার্টটা হবে 30 ডিগ্রি।
এটা 60, তাহলে এটা কত হলে পুরো 90 হবে, পুরোটা 90 দেওয়া আছে, এটা 60 দেওয়া আছে, তাহলে বাকিটা হবে, তাহলে ও সি বি ও সি এ হচ্ছে 90 মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে ও সি এ যে অ্যাঙ্গেলটা, এইটা অ্যান্সার, এইটাই বার করতে দিয়েছিল। ও সি এ সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে? একটা বৃত্তের ও কেন্দ্র, এবি যে এবি একটা ব্যাস, সি একটা যে কোনো বিন্দু পরিধির উপরে, এসিবিটা যুক্ত করলাম, এসি আর সিবি যুক্ত করলাম, তার একটা ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজে এইটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি কোণটা 90 ডিগ্রি জানা আছে, আর দেওয়া ছিল এটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 60 হলে এইটাও 60 হবে, কেননা ওবির সঙ্গে ওসি সমান একই বৃত্তের ব্যাসার্ধ বলিয়া, একই বৃত্তের এই দুটো ও এর সঙ্গে ওসি সমান, কেন একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে এই কোণের সঙ্গে এই কোণটা সমান। এটা 60 ডিগ্রিতে আছে, এটা 60 ডিগ্রি হয়ে গেল। সুতরাং পুরোটা 90 ছিল, বাকিটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ও সি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা চলে যাচ্ছি 7 নম্বর আর 8 নম্বরে। এরপরে 7 নম্বরের প্রবলেম আর 8 নম্বর, দুটো হলে আজকে আমরা আমাদের কাজ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা পরের যে অ্যাক্টিভিটি টাস্কটা আছে 6টা 1 to 6 আছে, এটা করব। তাহলে 7 নম্বরের প্রবলেমটা দেখি। 7 হচ্ছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, এইটা বার করতে হবে। তাহলে একটা ঘনক, আবার একটা ঘনক আঁকছি। এই ঘনক একটা ছিল, যার বাহু ধরলাম, এই ঘনকটা একটা বাহু ধরলাম এ, এই ঘনকটা বাহু একে এর সাইডটাকে 50% বৃদ্ধি পেয়েছে। 50% মানে প্রায় এ যত ছিল তার অর্ধেক, আরও মানে এ ছিল এর সঙ্গে আরও যুক্ত হয়ে বড় ঘন হয়ে গেছে, 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে ছবিটা একটু বড় হবে, তাহলে এরকম ফিগারটা হলো। এই বাহুটা কত হবে, এই বাহুটা এ ছিল, এই বাহুটা কত হবে, 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে এই বাহুটা হবে এ প্লাস এ ইন্টু 50%, মানে এর সাথে আরও 50% যোগ হচ্ছে, তাহলে কত হবে, এ প্লাস 50% মানে হচ্ছে 50/100 মানে হাফ, 50% মানে 50/100 মানে হাফ, তাহলে এ প্লাস a/2 মানে 3a/2, এর বাহুটা হচ্ছে 3a/2, এর বাহু হচ্ছে 3a/2। আগের এই বাহুটা, আগের যে ঘনকটা ছিল, এই ঘনকটা ছিল এ বাহু, এর একে বৃদ্ধি করলে একটা বড় ঘনক হয়ে গেল, এর বাহুর দৈর্ঘ্য হবে 3a/2, কেননা এর সাথে আরও এর 50% অ্যাড হয়ে গেছে, যুক্ত হয়েছে, তাহলে এটা বড় হয়ে গেছে দেখতে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি, এর সমগ্রতলের ক্ষেত্রফল কত, সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 6a²। সমগ্রতলের ক্ষেত্রফল, এর সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে, ক্ষেত্রফল হয়ে যাবে 3a, 6 ইন্টু 3a/2 এটার স্কোয়ার, 6a² ফর্মুলা, এর মান এখন 3a/2, তাহলে 3a/2 স্কোয়ার হয়ে যাবে, তাহলে 6 ইন্টু কত হলো 9a²/4, তাহলে 2 দিয়ে কাটলে 2, এটা 3, তাহলে 27a²/2, এটা হচ্ছে নতুন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে কত বৃদ্ধি পেল, ছিল 6a² হয়ে গেছে 27a²/2, তাহলে অতএব বৃদ্ধি পেল, মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি
বৃদ্ধি পেয়েছে কত, এটা থেকে তাহলে এটা মাইনাস হবে 27a² মাইনাস 6a², এটা মাইনাস করলে কত হবে, 2 যদি লসাগু করো তাহলে 6 দুগুণে 12, তাহলে 27 থেকে 12 বাদ দিলে কত হবে 15a²। এটা লসাগু যদি করো 2 দিয়ে গুণ করলে 12 হয়, 27 থেকে 12 বাদ দিলে 15 হয়, তাহলে 15a²/2 এই ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা বৃদ্ধি পায় কত, শতকরা বৃদ্ধি পায় হচ্ছে যেটা বৃদ্ধি পেয়ে সেটা উপরে থাকবে, মানে 15a²/2 এটা উপরে থাকবে, নিচে থাকবে অরিজিনাল কত ছিল, আগে কত ছিল সেটা নিচে থাকবে, আগে ক্ষেত্রফল যত ছিল সেটা নিচে থাকবে, কত বৃদ্ধি পেয়েছে সেটা উপরে থাকবে ইন্টু 100, তাহলে শতকরা হয়ে যায়। তাহলে এখন স্কোয়ার ক্যান্সেল, তাহলে এর পরের স্টেপ হচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে 15/2/6, তাহলে ইন্টু 1/6 ইন্টু 100, স্কোয়ারটা স্যার কেটে 15/2/6, তাহলে 15/2 ইন্টু 1/6 ইন্টু 100, তাহলে ক্যান্সেল করলে কত দাঁড়াচ্ছে, 2 দিয়ে করলে 50, এটা 2 দিয়ে ক্যান্সেল 3, এটা 25, তাহলে 15 আর 25 প্রোডাক্ট করলে কত হয়, বাই 3, এটা প্রোডাক্ট করলে এটা হবে এত পার্সেন্ট, তাহলে 3 দিয়ে, তাহলে 100% উপরেই বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে কত পার্সেন্ট 3 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, বৃদ্ধিটা, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির যে শতকরা হার, শতকরা বৃদ্ধি যত পেয়েছে সেটা হচ্ছে 125%। তাহলে দেখতে পাচ্ছ যে ক্ষেত্রফলটা কতটা অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে আগে সমগ্র তলে ক্ষেত্রফল ছিল 6a², নতুন যে বাহুটা বৃদ্ধি পাওয়ার পর যে ঘনকটা হলো তার যে সমগ্র তলের ক্ষেত্রফল, তার সেটা তাহলে 27a²/2, তাহলে কত বৃদ্ধি পেলো, এত থেকে এত বেড়েছে, তাহলে বৃদ্ধি কত পেলো, এটা থেকে এটা মাইনাস করলে 15a²/2, তাহলে শতকরা যখন করবে কত বৃদ্ধি পেয়েছে এটা উপরে থাকবে, আর নিচে ছিল আগে কত ক্ষেত্রফল ছিল সেটা নিচে দিতে হবে ইন্টু 100, তাহলে এইটা করলে ক্যালকুলেশন করলে এইভাবে 15/2/6, 15/2 ইন্টু 1/6 ইন্টু 100, তাহলে ক্যান্সেল করলে এইভাবে 125, এখানেও 3 দিয়ে কেটে দিতে করলে আরও ছোটো হয়ে যেত, ঠিক আছে, এইটা কাটলেই ভালো হতো, 3 দিয়ে কাটলে 5 125%, তাহলে আমাদের যে শতকরা বৃদ্ধি পেয়েছে 125%। এরপরে আরেকটা আছে প্রবলেম, সেটা হচ্ছে সমাধান 8 দাগের প্রবলেমটা এখানেই করতে হবে। সমাধানটা কি আছে, এটা লাইনটা টেনে দিতে হবে, এখানে সমাধানটা করে দিচ্ছি, 2x + 1 ইন্টু 3/2x + 1 = 4, 2x + 1 প্লাস 3/2x + 1 = 4, এটা দেওয়া আছে, কিন্তু x এর মান নির্ণয় করতে হবে, মানে সমাধান করতে হবে। তাহলে এখানে যদি লসাগু করা যায় 2x বা এলসিএম যদি করো, তাহলে 2x + 1টা নিচে আছে, এটার সঙ্গে এটা প্রোডাক্ট হলে 2x + 1 হোল স্কোয়ার + 3 = 4, তাহলে এইটার সঙ্গে এটা প্রোডাক্ট হয়ে যাবে, আর এইটা হোল স্কোয়ারটা ব্রেকআপ করতে হবে, হোল স্কোয়ার করলে a + b হোল স্কোয়ারের যে ফর্মুলা a² + 2ab + b², সেটা করলে কত হবে, 2x এর হোল স্কোয়ার হচ্ছে 4x² প্লাস 2ab করলে 4x হবে, প্লাস b² করলে 1 হবে, প্লাস 3 = এটা 4 দিয়ে প্রোডাক্ট করলে 8x + 4, সব নাম্বারই বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 4x²
প্লাস 4x প্লাস 4 মাইনাস 8x মাইনাস 4 ইকুয়াল টু 0। এই 4-এর সঙ্গে এই 4 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8x মানে মাইনাস 4x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী কমন নেবো, 4x কমন নেবো, 4x কমন নিলে x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয়, প্রতিটা আলাদা করে 0 হবে, হয় 4x ইকুয়াল টু 0 বা x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছ x ইকুয়াল টু তাহলে 0/4 মানে 0 হয়ে যাবে, বা x এর মান হয়ে যাবে এখানে 1। তাহলে সমাধান কি হলো, x এর মান 0 অথবা 1। তাহলে x এর মান নির্ণয় হয়ে গেল। এটা হচ্ছে 8-এর দাগের। 8-এর দাগেটা খুব সোজা ছিল, ভালো করে দেখো। এটা গুণ করলে এটা হবে, এটা হোল স্কোয়ার, এটাকে ব্রেকআপ করলে এটা হবে প্লাস 3, এইটার সঙ্গে এটা প্রোডাক্ট করলে এটা হবে। আর সব নম্বর যদি বাঁ দিকে নিয়ে চলে আসে, এই দুটো হলো মাইনাস হয়ে গেল, 4 আর 4 ক্যান্সেল হয়ে গেল, আর এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস 4x কমন হয়ে গেল, 4x কমন নিলে এটা x থাকবে, আর এখানে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 4x ইকুয়াল টু 0 বা x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান 0 আর x এর মান 1। তাহলে বন্ধুরা 8টা প্রবলেম যেটা এই অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে দিয়েছিল, 8খানা প্রবলেম, সেটা আজকে করে ফেললাম। পরের দিনই আমরা 1 থেকে 6 অবধি করব। তাহলে দুটো পার্ট আছে, আমরা প্রথম পার্টের 1 to 8 করে ফেললাম, প্রতিটা প্রবলেমই তো করে দেখালাম। এইটা তোমরা প্র্যাকটিস করবে, 1 থেকে 8 প্র্যাকটিস করে ফেয়ার কাগজে ভালোভাবে অঙ্কগুলো করে সেইগুলো বিদ্যালয়ে জমা দেবে। এইটার সঙ্গে আর এইটা একসঙ্গে করে পিন আপ করে জমা দেবে। এইটা এক পার্টটা করে নাও, আমি পরের ভিডিওতে এই পার্টটা করে দিচ্ছি। তাহলে দুটো পার্ট একসাথে সলভ করে সেটা পিন আপ করে বিদ্যালয়ে জমা দেবে। এটা খুবই তোমাদের গুরুত্বপূর্ণ, কেননা এটা তোমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন করোনার কারণে তো বিদ্যালয় খুলছে না, পরীক্ষাও হচ্ছে না, তাহলে এইগুলো যদি না করো তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। সেই কারণে তোমাদের বলছি। তাহলে আজ এই পর্যন্ত থাকলো, তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশুনো করবে। তাহলে আজকে এইখানেই শেষ করলাম।